পূর্বাচল রিজিন ডাউন সংবাদ সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ ইশতিয়াক রেজা। আমার সাথে এই মুহূর্তে আছেন তিনজন অতিথি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফেডারেশন চেম্বার বিসিসিআই, আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক, এবং আছেন এস এম শওকত হোসেন, ডিস্ট্রিক্ট কমিউনিটি সার্ভিস চেয়ারম্যান, রোটারি ইন্টারন্যাশনাল, তিনি কিছুক্ষণ পরে যুক্ত হবেন, এবং লুৎফুর রহমান নির্ঝর, হেড অফ আইটি, দ্য ডেইলি স্টার। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। অপেক্ষা করছি শওকত হোসেনের জন্য। আজ আমরা কথা বলবো মধ্যবিত্তের করোনা বা মধ্যবিত্তের লকডাউন নিয়ে। কিছু পয়েন্ট, কিছু তথ্য দেই, তারপরে আমি আলোচনায় যাই। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মেলপাস বলেছেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামন্দা বিশ্বব্যাপী 10 কোটি মানুষকে চরম দরিদ্রসীমার নিচে ঠেলে দিবে। আর বাংলাদেশের ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার এক জরিপ করে বলেছে 17% মানুষ বাংলাদেশের কাজ হারিয়ে নতুন করে বেকার হয়েছেন। একইভাবে 21% মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন। এর আগে ব্র্যাক এবং ডেটা সেন্স এবং উন্নয়ন সমন্বয় এক যৌথ সমীক্ষায় বাংলাদেশে 10,12,00,000 মানুষের আয় কমে গেছে বলে তারা জানিয়েছে। আর পরিবার হিসেবে আয় কমেছে প্রায় 74% পরিবারের। এই বাস্তবতায় আমাদের আলোচনাটা আজকে করতে চাই। আমি প্রথমে জাকারিয়া কাজল। বলা হচ্ছে সবচেয়ে করুণ অবস্থায় পড়েছে মধ্যবিত্ত। করোনাকালে গরিবের জন্য খাদ্য অর্থ সহায়তা আছে, উচ্চবিত্তের জন্য হয়তো ব্যবসায়িক প্রণোদনা আছে, কিন্তু মধ্যবিত্তের জন্য কি আছে সে এক বড় প্রশ্ন। ধন্যবাদ। আসলেই এটা হচ্ছে বাস্তবতা। মধ্যবিত্ত সকল সময়ে, সকল দুর্যোগে, সকল দুর্বিপাকে সবচেয়ে বেশি সাফার করে মধ্যবিত্ত। কারণ আমাদের যারা নিম্নবিত্ত আছেন তাদের প্রচুর সাহায্য টাহায্য বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যম থেকে সাহায্য সহযোগিতা যায়। উচ্চবিত্তদের কথা তো আপনি বললেই। মধ্যবিত্তর অবস্থা হচ্ছে প্রয়োজন আছে কিন্তু মুখ ফোটে না। আমি আপনাকে আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। সিডরে যখন আপনার ওই যে শরণখোলা ওদিকে খুব ভয়াবহ অবস্থা হলো, আমি নিজে কাভার করতে গিয়েছিলাম। তো দেখছি যে প্রচুর রিলিফ যাচ্ছে এবং কেউ কেউ এত রিলিফ পাচ্ছে যে বিকেলে সেটা আবার বিক্রি করছে। তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি আমার ক্যামেরা ফটোগ্রাফার সহ, দেখলাম এক ভদ্রলোক, দেখলে বোঝা যায় সম্পূর্ণ ঘরে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো আমি তার সঙ্গে কথা বলতে, ভাই কি হয়েছে? বলে যে উনি খুবই সম্পন্ন একজন কৃষক ছিলেন, প্রচুর অর্থবিত্তের মালিক ছিলেন, কিন্তু সিডরে তার পুকুর সবই নষ্ট হয়ে গেছে। তিনি বললেন যে ভাই আমাকে যারা সাহায্য করবে, আমার আত্মীয় স্বজন তারাও আসতে পারছে না। এক বোতল পানির জন্য তিনি দাঁড়িয়ে আছেন, তার বাসায় খাওয়ার পানি নেই, কিন্তু প্রচুর রিলিফ দেওয়া হচ্ছে, কিন্তু উনি লাইনেও যেতে পারছেন না, নিজের প্রয়োজনও মেটাতে পারছেন না। তো আমি যখন ব্যক্তিগত আলাপচারিতা যাচ্ছিলাম তখন উনি ঝরঝর করে কেঁদে বলে যে ভাই আমার বাসায় এখন খাওয়ার পানিও নেই। যাই হোক আমি তখন ম্যানেজ করে দিলাম এবং উনি ওই পানির বোতলটা হাতে পেয়ে 2 লিটার একটা বোতল হাতে পেয়ে মনে হলো বুঝো কি জানি কি পেয়েছে। এটা হচ্ছে মধ্যবিত্তের বাস্তবতা। আর আপনি দেখেন চাকরি, আমাদের মধ্যবিত্ত বেশিরভাগই তো চাকরি করেন বা খুব স্বল্প পুঁজির ব্যবসা করেন। স্বল্প পুঁজির ব্যবসা যারা করেন তাদের অনেকেই পুঁজি টুজিও শেষ। আর যারা চাকরি করেন বিভিন্ন বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন সবখানেই দেখেন আপনার ছাঁটাই হচ্ছে। প্রাইভেট সেক্টরে স্থিতি ভালো বলতে পারবেন, অনেক জায়গায় বেতন কমিয়ে দিয়েছে। ইভেন ব্যাংকগুলি যারা এত বছর কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছে, তারাও কিন্তু এই করোনার সুযোগে অনেকের চাকরি চলে যাচ্ছে, অনেক ব্যাংক বেতন কমানোর উদ্যোগ নিচ্ছে। আর বেসরকারি যারা উদ্যোক্তা আছেন তাদের হয়তো অনিচ্ছা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই অনেককে ছাঁটাই করতে হচ্ছে, অনেককে বিনা বেতনে ছুটি দিয়ে দিচ্ছে। এবং এই যে প্রক্রিয়াটা, এটার কিন্তু মূল সাফারার হচ্ছে মধ্যবিত্ত। আপনি ঢাকা শহরে যদি এখন ঘোরেন দেখুন বহু ফ্ল্যাট বাড়িতে আপনার টুলেট ঝুলছে। মধ্যবিত্তরা বাড়ি ছেড়ে দিচ্ছে, একটু কম ভাড়ার বাড়িতে চলে যাচ্ছেন, অনেকে গ্রামে চলে যাচ্ছে। এবং এই যে প্রণোদনার কথা বলেন, এই প্রণোদনা নির্ভর তো সবাই হয়ে গেছে, এখন তো সবাই প্রণোদনা চায়, কিন্তু মধ্যবিত্ত কিন্তু এই প্রণোদনা চাওয়ারও কোনো সুযোগ নেই। আমার মতে বিভিন্ন এলাকায় যারা কাউন্সিলর আছেন বা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের বোধহয় এই বিষয়টা একটু নজর দেওয়া দরকার। তাদের নিজের থেকে খোঁজ খবর নিয়ে একটু যারা এরকম অসুবিধা আছেন তাদের কাছে সাহায্য কিছু পৌঁছানো দরকার। কারণ এই মধ্যবিত্ত না খেয়ে মরলেও কিন্তু কোনোদিন মুখ ফুটে কিছু চাইবে না। সবচেয়ে সাফারের এই ক্লাসটা, এবং এই ক্লাসটার ব্যাপারে সরকার এবং বেসরকারি যারা আছেন তারা যদি নজর না দেন, এই ক্লাসটা আরো ভয়াবহ দুর্যোগে পড়বে সামনে। কারণ আসু এই অবস্থা থেকে মুক্তির তো কোনো উপায় দেখছি না। সঞ্চয় শেষ, চাকরি বাকরি চলে গেছে, সাহায্য চাইতে পারছে না। কাজে এই সেক্টর, এই মধ্যবিত্ত শ্রেণীটা কিন্তু সকল দুর্বিপাকে যেমন সাফারার হয়, এবারও তেমনি সাফারার। কাজে আমার যেটা অ্যাপিল থাকবে, কারণ তারা চাইবে না কিন্তু তাদের
প্রয়োজনটা উপলব্ধি করে কনসার্ন যারা আছেন তারা বোধহয় এটা করতে পারে। মধ্যে কিন্তু কিছু উদ্যোগ হয়েছিল, বাড়ি বাড়ি পৌঁছে কিন্তু দেওয়া এটা হয়েছে। এটা তো বোধহয় একটা ইকোনমিক, যে রাষ্ট্রীয় ইকোনমিক ভাবনার মধ্যে আনতে হবে, এটা হ্যাঁ, শুধুমাত্র সেটা তো আমরা আসবো। এইভাবে অ্যাড্রেস কারণ করাটা খুব একটা না, না, আপনার এই প্র্যাকটিসটা হলো একদম অস্তিত্বের লড়াইয়ের জন্য। আর যেটা হচ্ছে আমরা আশা করছি যে বলা হচ্ছে যে সকল কলকারখানা খুলেছে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু বাস্তবতাটা কিন্তু অনেক দূরে। সরকারের বোধহয় যাদের প্রণোদনা দিচ্ছেন তারাও কিন্তু এই ছাঁটাই-টাটাই এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছে। এটা গণমাধ্যম থেকে সব জায়গায়। এই বিষয়টা বোধহয় সরকারের আরেকটু অ্যাক্টিভলি হ্যান্ডেল করা উচিত বলে এই মুহূর্তে আমি মনে করি। আমি আমি এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এস এম শওকত হোসেন, ডিস্ট্রিক্ট কমিউনিটি সার্ভিস চেয়ারম্যান, রোটারি ইন্টারন্যাশনাল। শওকত হোসেন কিন্তু নিজে করোনা জয়ী এবং তিনি মানুষকে সাহায্য সহযোগিতা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন তার রোটারি ক্লাবের পক্ষ থেকে, রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। এই জায়গা থেকে শওকত হোসেন, এই যে মধ্যবিত্তের লকডাউন কথাটা আমরা বলছি, মধ্যবিত্তের করোনা বলছি, মধ্যবিত্তের কি অবস্থাটা আপনি স্বচক্ষে দেখেছেন যখন আপনি ত্রাণ বিতরণ করতে গিয়েছেন? থ্যাংক ইউ ইশতিয়াক ভাই। আমি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা মার্চ মাসের শুরু থেকে এই কাজটা শুরু করেছি সারা দেশে। আমরা প্রথম স্যানিটাইজার প্রায় 36,000 স্যানিটাইজার বিতরণ করেছি, প্রায় 10,000 ফেস শিল্ড বিতরণ করেছি হেলথ, স্পেশালি হেলথ ওয়ার্কারদের জন্য এবং যারা মিডিয়া আছে তাদের জন্য, পুলিশের জন্য। তারপরে আমরা এই 1 মাস চলতে পারে এরকম চাল ডাল এক একটা করে ব্যাগ এটা ডিস্ট্রিবিউট করেছি সারা দেশে, কমপক্ষে 1 লক্ষ। কারণ আমাদের 7,000 মেম্বার রয়েছে এবং আমাদের 213টা ক্লাব রয়েছে এর মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে এই কাজের সাথে যুক্ত শুরু থেকেই, এবং 136 জন মধ্যবিত্ত যাদেরকে সাহায্য করেছি আমি তাদের নাম প্রকাশ করতে চাই না। এই মধ্যবিত্তের ভিতরে রয়েছেন সাংবাদিক রয়েছেন, ফটো সাংবাদিক রয়েছেন, তারপরে আপনার শিল্পী রয়েছেন যারা গান গায় এবং গান গেয়ে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা আয় করেন। তারপরে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছেন, সাউন্ড সিস্টেম ভাড়া দেয় এরকম লোক রয়েছেন, গিটার বাজায়, তারপরে কিবোর্ড বাজায় এরকম রয়েছেন, নৃত্য পরিচালক রয়েছেন, তারপরে ডাক্তার রয়েছেন, তারপরে এই মাঝারি ব্যবসায়ী রয়েছেন যারা আমরা এসএমই বলতে পারি, তারা রয়েছেন। এই 136 জনের সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে। একটা বলি যে একজন 27,000 টাকা ভাড়া থাকতো, ভাড়া দিতে পারছে না বলে তিনি চলে গেছেন ঢাকারই পাশে আরেকটি বাড়িতে, যেটা 7 তলায় তিনি ভাড়া নিয়েছেন। 13,000 টাকা ভাড়া আর 4,000 টাকা সার্ভিস চার্জ, অর্থাৎ 17,000 টাকা 7 তলায় উঠে উঠে যেতে হয়। এবং ওইখানে একজন রিটায়ার্ড আছেন যিনি একটা সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন, রিটায়ার করেছেন। তারপরে এটা তাদের বাবা, তিনি ছোট একটা দোকান করেছেন, আপনার তোয়ালে, লুঙ্গি, তারপরে চাদর ইত্যাদি বিক্রি। তিনিও নিঃস্ব হয়ে গেছেন, তার দোকানের প্রস্তুতি না। এখন আমরা 2-1 সপ্তাহের মধ্যে তাকে একটা পুঁজি দিয়ে তার দোকানটা চালু করার জন্য উদ্যোগ নিচ্ছি। এরকম আছেন আরো 2টা ফ্যামিলি আছে যারা বাবা স্ট্রোক করে অসুস্থ, কাজ করতে পারছে না। ওই পরিবারের একটি মেয়ে যিনি একটি সরকারি কলেজে পড়ে, অনার্স পাস করে মাস্টার ডিগ্রি, খালি পরীক্ষা বাকি আছে। সে 6-7টা টিউশনি করে, তার বাড়ি ভাড়া 7,000 টাকা, আর সংসার বাবা মা আর একটা ছোট ভাই আছে। এই সংসার 7,000 টাকা। তার অর্থ হলো যে একটা কঠিন একটা লড়াই সংগ্রামের মধ্যে পড়ে গেছেন। ওই পরিবারটাকে আমি বেশ কয়েকবার সাহায্য করেছি। আরেকটি হচ্ছে এরকমই, বাবা নাই, 2 ভাই বোন টিউশনি করে চলে, ওদেরও টিউশনে চলে গেছে, ওদেরও আমি 2-3 বার 1 মাস করে খাবার টাবার এগুলো দিয়েছি, কিন্তু বাড়ি ভাড়া তো আমরা দিতে পারি না। এদের প্রত্যেকেরই 3 মাস করে বাড়ি বাকি। তারপরে ডাক্তারদের কথা আমি আগে একবার বলেছি যে যারা এমবিবিএস ডাক্তার, যারা শুধুমাত্র চেম্বারে বসে, তারা চেম্বারে বসতে পারছে না, এরকম লোককেও আমি প্রতি মাসে সাহায্য করছি। এখন বসা শুরু করেছে বোধহয় কিছুটা।
এখনো অনলাইনেই বসে। এখন আমি করেছি কি, ওনার নাম্বার, যে কোনো অসুস্থ হয় যখন, তখন আমি তাদেরকে তার নাম্বার দেই, তিনি আমার রেফারেন্সে বললেই তাদেরকে চিকিৎসা দেন, এবং আমি মাঝে মধ্যে তাকে বিকাশ করে তার ফি গুলো আমি তাকে দিয়ে দিই। না, ব্যবসায়ীদের মধ্যে অনেকের অবস্থা বেশ করুণ অবস্থা। সেই কথাটাই আমি একটু সিদ্দিকুর রহমান সাহেবের কাছে আসতে চাই যে এখন তো প্রায় সব কিছু স্বাভাবিক হয়ে আসছে, অনেক কিছু খুলে গেছে এবং আমরা দেখছি যে রাস্তাঘাটে একমাত্র স্কুল কলেজ ছাড়া বাকি সবই খোলা, কিন্তু সব কিছুকে আগের জায়গায় ফিরছে। আপনার অবজারভেশন কি একজন ব্যবসায়ী নেতা হিসেবে? প্রথমেই শোকের মাস। আমি এই 15ই আগস্টে জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হন এবং তার আত্মীয় স্বজন সহ যারা নিহত হয়েছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং এই অগস্ট মাসটা আমাদের জন্য সাংঘাতিকভাবে একটা শোকের মাস, কারণ 21শে আগস্ট গ্রেনেড হামলায় আজকেই এই যে আইবি রহমান সহ যে যারা মৃত্যুবরণ করেছেন তারা এখনো অনেকে এই গ্রেনেডের স্পিনটার নিয়ে তারা চলাচল করছে। তো আমি তাদেরও রুহের মাগফিরাত কামনা করি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বেঁচে গিয়েছিলেন সেই জন্য আজকে আমরা কিন্তু আমাদের দেশটাকে এখানে আজকে দেখছি। আমরা এখন চিন্তা করতে পারছি যে আমরা 2030 সালে মধ্যমায়ের দেশে 2041 সালে আমরা উচ্চবিত্ত হব। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে এই প্যান্ডামিকে মহামারীতে আমাদের কিন্তু অনেকটাই আমরা সবাই থমকে গেছি। যেটা শওকত ভাই বলছিল যে আমাদের এই গার্মেন্টস খাতেও বড় বড় গার্মেন্টস বাইরে থেকে দেখা যায়, কিন্তু অর্ডার যদি না থাকে, যেখানে শ্রমিক হাজার হাজার শ্রমিক, আপনি যদি তাকে বেতন না দিতে পারেন তাহলে আপনার ফ্যাক্টরি তো সে তো কোথায় যাবে? সে না খেয়ে তো থাকতে পারবে না। অতএব তখন তার কিন্তু আর আপনার ফ্যাক্টরির প্রতি মায়া থাকবে না, সে ভাঙচুর করবে। কিন্তু সুখের বিষয় হলো যে এখন পর্যন্ত খুব একটা বেশি এরকম ঘটনা ঘটেনি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে শুরুতেই যে প্যাকেজটা ডিক্লেয়ার করেছিলেন সেই প্যাকেজটা বাস্তবায়ন হওয়ায় অনেকেই কিন্তু এখন পর্যন্ত টিকে আছেন। এবং দুটো ঈদ গেছে আমাদের, একটা রোজা একটা কুরবানি, দুটা ঈদে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্তের মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি এই যেটা বলছিলেন যে কমিশনারের মাধ্যমে, কাজল ভাই, সেই কমিশনারের মাধ্যমে আমরা কিন্তু যার যার এলাকায় সবাই চেষ্টা করেছি তাদেরকে সহায়তা করার জন্য। যারা সহায়তা নিতে পারে না তাদেরকে আমরা রাত্রেবেলা, আপনারা দেখছেন, আমরা সবাই দেখছি, পুলিশ বাহিনী, আর্মি সবাই কিন্তু একটা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু চেষ্টার পরবর্তীতে আবার দেখা গেল আমপান হলো, আবার এখন যে বন্যা, এই বন্যার পরে কি হবে? এখন আপনি এই রেজা ভাই যেটা বলছেন যে সবকিছু খুলে গেছে কিন্তু মুভমেন্ট তো নাই। আপনি যদি কানেক্টিভিটি না থাকে সারা পৃথিবীর সাথে, মুভমেন্ট যদি না থাকে, মানুষ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিলি মুভমেন্ট না করতে পারে, আমি ঘুরছি কিন্তু আক্রান্ত হচ্ছি, আবার মারা যাচ্ছি, এই যে একটা ভীতি সবার মধ্যে আছে, এই জায়গা থেকে যদি আমরা, সবচেয়ে বড় দরকার যেটা, সেটা হলো আমাদের সচেতনতা বৃদ্ধি করা। আমরা বের হব, আমরা কাজ করব, কিন্তু আমাদের যে দুইটা জিনিস মেনটেন করা দরকার সেটা হলো মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা। এই দুটা জিনিস মেনটেন করে যদি আমরা চলতে পারি তাহলে কাজগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে একটু সাহসের সঞ্চার হবে। কিন্তু সেই জিনিসটা খুবই অভাব। আপনি মার্কেটে যান বা কাঁচা বাজারে যান আর বাসে যান আর যেখানে যান, কোথাও কোনো রকমের কোনো ভয় ভীতি করোনা আছে। এই মানুষের এই ভয়টা তো চলেই গেছে এক প্রকারের, আর দীর্ঘদিন টানতে পারছে না আসলে মানুষ সম্ভবত। কিন্তু আপনি এই যে সাধারণ জিনিসটা তো আপনাকে মেনটেন করতে হবে, না হলে তো আপনি আরেকজনকে ক্ষতিগ্রস্ত করছেন। সেই জায়গাটার মধ্যে আমি বলবো যে মিডিয়া বলেন, সরকার বলেন, সবাই বলছে সচেতন হতে, সবাই চেষ্টা করছে মানুষকে সচেতন করতে, কিন্তু মানুষের ভিতরে এক ধরনের হাল ছেড়ে দেওয়ার ভাব পরিলক্ষিত হচ্ছে। না, কিন্তু হাল ছেড়ে দিয়ে, যেসব দেশ হাল ছেড়ে দিয়েছে তারা কিন্তু আমাদের থেকে উন্নত বিশ্ব,
যারা হাল ছেড়ে দিয়ে তারা যখন খুলে দিয়েছে বিপদে পড়েছে। ফ্রান্সের মতো জায়গায়, স্পেনে, তারাও কিন্তু এই মাস্ক পরা, কেন আমি মাস্ক পরতে যাব, তারাও কিন্তু আপনারা দেখছেন আজকে দক্ষিণ কোরিয়ায় আজকে বাধ্যতামূলক করা হয়েছে, আজকের দিনে যে মাস্ক এখন থেকে রেগুলার বাধ্যতামূলক করা হয়েছে। আমি 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 এই আলোচনা আবার ফিরতে চাই। আমি একটু লুৎফর রহমান নির্ঝরের কাছে আসতে চাই। বাংলাদেশের বেসরকারি খাতের চাকরি যারা করেন তারা এর মধ্যে ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। একটি অংশের চাকরি আছে, বেতন নাই, আবার কারো বেতন কমেও গেছে, চাকরি তো নাই, এরকম একটা এসএমই সেক্টর একটা বড় ধরনের ধস নেমেছে। তাহলে শিক্ষিত তরুণদের এখন চাকরির বাইরে কি চিন্তা করা উচিত? আসলে রেজা ভাই ধন্যবাদ প্রশ্নটার জন্য। সেটা হচ্ছে শিক্ষিত এই আমি যদি বলি যে শিক্ষিত সমাজ আমরা যেটা এখন আছি বা ইয়াং যে গ্রুপটা আছি, আসলে স্কিল ডেভেলপ করাটা হচ্ছে একমাত্র ওয়ে। কারণ দেখেন যে পৃথিবীতে যুগে যুগে অনেকগুলো প্রফেশন একদম বিলীন হয়ে গেছে, কারণ আর সেগুলোর আসলে উপযোগিতা নাই। তো এখন আমাদের সবসময় মনে রাখা দরকার যে আমাদের যে যে প্রফেশনে আছি না কেন, নিজেকে সবসময় উপযোগী রাখা। যতক্ষণ আপনি উপযোগী থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সবাই একটা মূল্যায়ন করবে। যে সময় দেখবেন আপনার আসলে উপযোগিতা নাই, আসলে কেউ আপনাকে টুডে অর টুমরো আপনি দেখবেন আর ওই প্রফেশনে থাকতে পাচ্ছেন না, হয় প্রফেশন সুইচ করতে হবে। আর একটা টিকে থাকা বড় বড় যে জায়গাটা, সে নিজেকে সবসময় আসলে আপ টু ডেট রাখা। একদম এই বর্তমান বিশ্ব বাজারে টিকে থাকার জন্য যেসব স্কিল দরকার, প্রত্যেকটা স্কিল আসলে রেগুলার আপডেট করা, এটাই একমাত্র বুদ্ধি। এই যে কোনো সময়, এটা এই প্যান্ডামিক আসছে বলে আমরা হুট করে এই চেঞ্জেসটা খুব মানে র্যাপিডলি দেখছি আমাদের টোটাল জব সেক্টরে, সবগুলো জায়গাতেই। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একদম কি বলে রুল অফ থাম। আপনি যদি নিজেকে উপযোগী না রাখতে পারেন, নিজের স্কিল যদি আপনি ডেভেলপ করতে না পারেন, টুডে টুমরো আপনি ঝরে যাবেন। তো স্কিল ডেভেলপ করাটা হচ্ছে আসলে একমাত্র বুদ্ধি এই এখন এই চাকরির বাজারে টিকে থাকার জন্য। এবং এটা আপনি মনে করছেন যে এই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটায় এবং স্কুলের সাথে এই স্কিলের সাথে প্রযুক্তি জ্ঞান ইত্যাদি ইত্যাদি আছে। আপনার কাছে আবার ফিরতে চাই, আমি জাকারিয়া কাজল আপনার কাছে আবার ফিরতে চাই। এই যে মানুষের যে অবস্থাটি দাঁড়িয়েছে, যেটা আমাদের বিসিসির নেতা বলছিলেন, তাতে করে সব কিছু খুলছে, আবার যেন কিছুই গতি পাচ্ছে না। এই যে গতি কতদিন পেতে পারে বলে আপনার কি ধারণা, যে কতদিনে গতি? যেটা বললেন এটা সত্য, মানুষের মধ্যে কেমন যেন একটা বেপরোয়া ভাব চলে এসছে, তাই না? আপনি দেখেন সরকারি ভাবে আইন করা হচ্ছে সবাইকে মাস্ক পরতে হবে, না পরলে ভ্রাম্যমাণ আদালত বা জরিমানা করবে। প্রথম একদিন বা 2 দিন কিছুটা এলাকায় এরকম শোনা গিয়েছিল, এরপর তো ভ্রাম্যমাণ আদালতও দেখি না, মাস্ক পরাও দেখি। আপনি দেখেন যারা পড়ছেন অনেকে থুতনির মধ্যে ঝুলিয়ে রাখছেন, তাই না? মানে ওই নিরাপত্তাটা কেউ মানছে না, শারীরিক দূরত্বের কথা আমি বাদই দিলাম। পাশাপাশি দুঃখিত, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যখন বলেন যে করোনা চলে যাবে, আপনি চলে যাবে, আপনি চলে যাবে, তারপরে যে ভ্যাকসিন লাগবে না, ওনারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যখন কোনো রিসার্চ, কোনো তথ্য, কোনো প্রমাণ ছেড়ে এরকম ঢালাও ভাবে বলে দেন, তখন তো মানুষ অসচেতন হয়। এটা তো আমি মানুষের দোষ দেবো না, যার মানে এখন পর্যন্ত তো আমাদের অফিসিয়ালি ইজ দ্য ম্যান যে এটা তদারক করছে। তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী, তিনি অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। সর্বশেষ কথা হলো করোনা চলে যাচ্ছে, বোধ হয় ভ্যাকসিনও লাগবে না। উনি এমনি এমনি, আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে এমনি নাচুনে ভরে আরো পায় ঢোলের বাড়ি। উনি তো ঢোলের বাড়িটা দিয়ে দিয়েছেন। আমরা তো এমনি কিছু মানতে চাই না, তারপরে যখন ওই ঢোলের বাড়ি পরে মানবো না। এটার জন্য তো আমি মনে করি যে সাধারণ মানুষের চেয়ে তার দায়িত্ব অনেক বেশি, এবং উনি কিন্তু এরকম বলেই যাচ্ছেন, এবং এই সমস্ত কথার কি ইম্প্যাক্ট হয় এটা বোঝার মতো জ্ঞান গম্যতার আছে বলে আমার তার বিভিন্ন কার্যকলাপে মনে হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখেন রোগ কমে যাচ্ছে, হাসপাতালে রোগী যাচ্ছে না, ইত্যাকার বহু আমরা আশার বাণী শুনি। আরে হাসপাতালে তো রোগী যাচ্ছে না হাসপাতালের চিকিৎসার প্রতি মানুষের অনাস্থার কারণে, অন্য কোনো কারণে না। সরকারি হাসপাতালে মানুষ কিন্তু যাচ্ছে না অনাস্থার কারণে, ভাই বাসায় থেকে মরি, হাসপাতালে গিয়ে মরার কোনো অর্থ নেই, এরকম একটা অ্যাটিটিউড কাজ করছে। আর আপনি যেটা বলেন গতি পাচ্ছে না, দেখেন পৃথিবীটা এখন এমন জিনিস, এককভাবে কোনো দেশ কিন্তু কোনো কিছুর উপর নির্ভর করে না। আপনি ব্যবসা বাণিজ্য বলেন, জ্ঞান বিজ্ঞান বলেন, চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, যেটা সিদ্দিক ভাই বলেন, সবই ইন্টারকানেক্টেড। মুভমেন্টটা খুব দরকার এখন তো। আর এই যে আমরা যে জুমে করছি, আমরা যখন আপনার স্টুডিওতে বসে করতাম তখন যতটা ফিডব্যাক পেতাম, জুমে কিন্তু পাওয়া যায় না। কাজে আই কন্ট্যাক্ট অ্যান্ড ফেস টু ফেস, এটা কি আই কন্ট্যাক্ট অ্যান্ড ফেস টু ফেস প্রেজেন্স, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, শিক্ষা বলেন,
সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়েছে, তো আমরা সকল আলোচনায় ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। অনলাইনে হয়তো আমরা কাজ চালিয়ে নিচ্ছি, কিন্তু সেটা আই কন্ট্যাক্ট এবং ফিজিক্যাল ইয়ের মতো গুরুত্ব কিন্তু পাবে না। এই কারণেই কিন্তু এই যে আপনি যেটা বললেন যে স্লো কেন, যতদিন পর্যন্ত এই আই কন্ট্যাক্ট এবং ফিজিক্যালি আমরা একে অপরের সামনে যেতে পারবো না, ততদিন পর্যন্ত পূর্ণ উদ্যমে কোনো কাজ শুরু হয়েছে এটা ভাবার বোধহয় কোনো সুযোগ থাকবে না। আপনারা আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনারাও আছেন আমাদের সঙ্গে। একটা বিরতি, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। 4 জন অতিথি আমি পরিচয় করে দিচ্ছি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফেডারেশন চেম্বার, আমরা যাকে বলি এপিসিসিআই। আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। আছেন এম শওকত হুসেন, ডিস্ট্রিক্ট কমিউনিটি সার্ভিস চেয়ারম্যান, রোটারি ইন্টারন্যাশনাল, এবং লুৎফুর রহমান নির্ঝর, হেড অফ আইটি, দ্য ডেইলি স্টার। এই পর্যায়ে আমি সিদ্দিকুর রহমান আপনার কাছে আবার আসি। যেটা জাকারিয়া কাজল বলছিলেন যে আই কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য এখন এই যে অফিস ফ্রম হোম কিংবা বিজনেস ডিসিশনস ফ্রম হোম, এটা তো শুরু হয়ে গেছিলো। এইটা কি কোনো ধরনের প্রভাব ফেলছে যে আপনাদের এমপ্লয়ি ছাঁটাই টাটাই করার ক্ষেত্রে, কিংবা কোনো ধরনের ভ্যালুয়েট করছে কিনা? উল্টোটাই বললাম। আমি আপনাকে এই ব্যাপারে বলি, প্যান্ডামিকের আগে আমরা যেসব ব্র্যান্ডের সাথে প্রপোজ করেছিলাম, আমাদের দেশে কিন্তু চায়নার থেকে বা অন্যান্য দেশ থেকে ব্যবসা আসা শুরু করেছিল। আমরা কিন্তু খুবই সুদিন আশা করছিলাম। সেই জায়গায় প্রত্যেকেই কিন্তু হোল্ড করে দিয়েছে এবং বলছে যে আমরা বাসা থেকে অফিস করি, আমরা কেউ অফিসে যাচ্ছি না। এবং আমরা আমাদের লোক যদি এখন মনে করেন আমার জার্মানিতে যেতে হবে, আমি তো জার্মানিতে যেতে পারছি না, আমাকে আমেরিকা যেতে হবে, আমি তো আমেরিকা যেতে পারছি না। আমি রপ্তানি বাণিজ্যের কথা বলছি। রপ্তানি বাণিজ্যে আপনি মনে করেন যে আমাদের কোনোভাবে টিকে আছি, সেটা হলো যারা পুরনো ছিল তারা কিছু কিছু অর্ডার দিচ্ছে, এবং অগস্ট সেপ্টেম্বর খুবই খারাপ যাবে, অক্টোবর তাও খারাপ যাবে, হয়তো নভেম্বর ডিসেম্বরের আমরা হোপফুলি আমরা আশা করতেছি যে ডিসেম্বর থেকে হয়তো বা আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। এই যে কাজল ভাই যেটা বললেন যে আই কন্ট্যাক্ট, সামনাসামনি না হলে, তারা কিন্তু সামনাসামনি আমার ফ্যাক্টরি ভিজিট না করলে, আমার দেশে না আসতে পারলে, তাহলে তো কেউ আপনাকে অর্ডার প্লেস করতে পারবে না। এখানে রপ্তানি বাণিজ্যের টোটাল জায়গাটাই কিন্তু এরকম একটা অবস্থা। আর রপ্তানি তো আমাদের দেশে রপ্তানি বলতে এখনো 84% এই গার্মেন্টস খাত থেকেই আসে। বাকি জায়গাগুলোকে আমরা এখনো কোনো কিছু করতে পারিনি। কিন্তু আমাদের যেটা বিষয় আপনি বলেছিলেন যে মধ্যবিত্ত, আমরা এসএমই খাতকে সহায়তা করার জন্য আমরা এফবিসিসিআই কিন্তু প্রতিটা চেম্বারকে, প্রতিটা অ্যাসোসিয়েশনকে জেলায় জেলায় উপজেলায় সব জায়গায় বলে দেওয়া হয়েছে এবং তারা কাজও করতেছে। আর আমরা এফবিসিসিআই তে একটা হটলাইনও করেছি এবং বিভিন্নভাবে সহায়তা করছি। আমরা এফবিসিসিআই থেকে পিপিই দিয়েছি, মাস্ক দিয়েছি, দাফনের জন্য মাইক্রোবাস দিয়েছে আমাদের সভাপতি শেখ ফজলে ফাহিম। উনি কিন্তু, আমি যদিও বাসার থেকে অফিস করি, কিন্তু তিনি কিন্তু রেগুলার অফিসে যান। আমরা চেষ্টা করছি, কিন্তু এটা তো সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো যে দীর্ঘদিন যে ব্যাংকগুলো আমাদের সাথে যে এই বিশেষ করে ব্যাংকগুলো যে ব্যবসা করে যাচ্ছে, তারা কিন্তু এখনো কোনোভাবেই নমনীয় হচ্ছে না। তারাই কিন্তু সবচেয়ে বড় এই দেশের বেনিফিশিয়ারি। কারণ হইলো যত ব্যবসায়ী সবাই কিন্তু ওই ব্যাংকের মাধ্যমেই ব্যবসা করে, এবং তারা এক সময় আপনি জানেন যে আমরা 18-20% ইন্টারেস্ট দিয়েও কিন্তু এইসব ব্যাংকে ব্যবসা করেছি। আজকে সেখানে 9% হয়েছে, কিন্তু সব জায়গায় সেটা হয়নি। এবং সেখানে তারা কোনোভাবেই কোনো রিস্ক নিতে চায় না যে যে লোকটা কোনো কোলাটেরাল দিতে পারবে না তাকে কোনোভাবে সহায়তা করা যাবে না, তাকে 50,000 টাকা দেওয়া যাবে না, 1 লাখ টাকা দেওয়া যাবে না। এটা তো হইতে পারে না। মানবিক কারণে হইলো আমি মনে করি এই ব্যাংকের একটা ব্যাংক, প্রথম ব্যাংক করেছে সম্ভবত আমার যতদূর মনে পড়ে প্রাইভেট ব্যাংক 3 কোটি টাকা। তারপরে তারা আসছে ব্যাংকের যে তারা মালিক বলে, অ্যাকচুয়ালি তারা কি মালিক? তাদের কত পার্সেন্ট শেয়ার এবং পাবলিকের টাকা কোথায়? শেয়ারটা কার? তো সেই জায়গার মধ্যে আমি বলবো যে ব্যাংকাররা ব্যাংকগুলো ব্যাংকারদেরকে দিয়ে পরিচালনা করা হোক। ব্যাংকগুলোকে কোনোভাবেই ডাইরেক্টর বা
ব্যাংকের চেয়ারম্যান দ্বারা পরিচালনা, এটা বাংলাদেশ ব্যাংকে খুব সিরিয়াস হতে হবে। কারণ এইখানে এই দেশে যদি সবচেয়ে বেশি বড় লাভবান যদি কোনো গোষ্ঠী থাকে তাহলে সেটা হলো এই ব্যাংকের মালিকরা। কারণ তারাই সব ব্যবসার এই যে আমাদের কাছ থেকে যে সুদ বা বিভিন্ন ভাবে যেভাবে কেটে নেয় সেই জিনিসগুলো কিন্তু তারাই পেয়েছে। তাহলে তারা এই আমাদের এই এই দুরবস্থার মধ্যে কেন তারা সহায়তা করতে এগিয়ে আসছে না? এসএমই খাতকে এত চেষ্টা করছি আমরা সহায়তা করার জন্য, ব্যাংকে বলছি, বিভিন্ন ভাবে বলছে। আমাদের সভাপতি ফাহিম সাহেব একবার বলেও ফেলেছেন যে যেসব ব্যাংক সহায়তা করবে না তাদেরকে আমরা নোট করব যে কে কে করে না। কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু ব্যাংক খুব ভালো করছে, সহায়তা করছে, কিন্তু অনেক ব্যাংকে কিন্তু সহায়তা করে না। আমি মনে করি যে এই দুর্দিনে আপনি যদি শুধু ব্যাংকের মালিকরাও তো ব্যবসায়ী, সুতরাং ব্যবসায়ী হিসেবে 20 কোটি টাকা দিয়ে লাস্ট ব্যাংক করছে, তারপরে 400 কোটি টাকা দিয়ে কয়েকটা ব্যাংক করছে, সেগুলো নতুন আমি ধরি না, কিন্তু 20 কোটি টাকা পর্যন্ত লাস্ট ব্যাংক করছে। তারা এক একজন কত টাকা প্রফিট করে? আমি তো একটা গার্মেন্টস ফ্যাক্টরি করতে এখন লাগে 150 কোটি টাকা। 150 কোটি টাকা দিয়ে তো আমি লস করতেছি, যেটা শওকত ভাই প্রথমেই বললো যে লস করতেছি প্রতি মাসে। এবং আমরা শ্রমিককে তারপরেও মানুষ বলে যে ছাঁটাই করতেছে। আমি 44 লক্ষ শ্রমিকের মধ্যে আমরা যতটা খবর নিয়েছি মাত্র 17,000 শ্রমিক বেকার হয়েছে বলে, কিন্তু আমরা তো শ্রমিকদেরকে বের করছি না কোনোভাবেই। যে কোনো কিছু আছে, যা আছে তা দিয়ে আমরা এখনো শ্রমিকদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করছি। কারণ আমরা এই দেশেই ব্যবসা করি, আমরা এদেশে ব্যবসা করি, শ্রমিকরা আমাদের ভাই বোন, তাদের দিয়েই কিন্তু আজকে আমরা এই 37 বছর আমার ব্যবসার, এই গার্মেন্টস এর ব্যবসার লাইফ, আমি এই জায়গায় এসেছি আজকে কিন্তু তাদের জন্য। তো অতএব এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই রকম ভাবে ব্যাংকেও মাথায় রাখতে হবে যে আমরা এই এসএমই খাত এবং এই ব্যবসায়ীদের দ্বারাই কিন্তু আজকে তারা এই জায়গায় আসছে। আমাদের দেশে দুর্দিনে ব্যাংকগুলো কিন্তু কারো পাশে দাঁড়াইতে চায় না, অথচ পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনি দেখেন ব্যাংকরাপসি আইন আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু আজ পর্যন্ত এরকম একটা আইন হয় নাই। তো আমাকে যখন আমি আজকে 36 বছর ব্যবসা করার পরে আজকে যদি আমি ফেল করি, তখন কিন্তু আমার জেল খাটা ছাড়া আমার কোনো রাস্তা আর নাই। তো সেই জন্য আমি বলবো যে এখানে আমাদের জনগণকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এই আপনি দেখেন এই যে দোকানদাররা দোকান খুললেও কয়জন লোক কাপড় চোপড় কিনতে যায় বা জিনিসপত্র কিনতে যায়? সামগ্রিকভাবে একটা স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। খাদ্য চাহিদা আছে, সেটা আমার দরকার, রেগুলার যে জিনিসগুলো দরকার সেটাই মানুষ কেনাকাটা করে, অন্য জিনিসগুলো তো আর কেনাকাটা করে না। তাহলে সেই জায়গার মধ্যে আপনি ধরেন যে প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় হোটেলগুলো, ছোট ছোট হোটেল বা বড় হোটেল যেখানেই বলেন, সেখানে কি কোনো কাস্টমার আছে? এই বা আমাদের 5 স্টার হোটেলগুলোর মধ্যে কি কোনো কাস্টমার আছে? কারণ যতক্ষণ না পর্যন্ত মুভমেন্ট না শুরু হবে ফ্রি, ততক্ষণ পর্যন্ত কোনোভাবে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না। আমি আসবো আপনার কাছে আবারও, কিন্তু আমি একটু একটা মিনিটে যাওয়াই, আমি এখানে মনে করি যে আমাদের যারা এখনো আমরা চলছি, যারা পারি, তাদের অবশ্যই মানবিক দিকটা বিবেচনা করতে হবে সবচেয়ে আগে। আমরা শুধু সরকারকে দোষারোপ করে বা সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে আমরা নিজেরা যতটা পারি সরকারকে সহায়তা করা, এবং এই যে মিডল ক্লাস আপনি যেটা বলতেছেন সেটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়, তাদেরকে সহায়তা করা যায়, সেই জিনিসটার মধ্যে মানবিক দিকটা এখন সবচেয়ে বড় হয়ে গেছে আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। আমি একটু শওকত ভাই আপনার কাছে আসি, যে এই যে আসলেই এই করোনার ভিতরে সিদ্দিক ভাই বললেন যে আমাদের মুভ করতে হবে, কাজল ভাই বললেন মুভ করতে হবে, লুৎফর রহমান সাহেব বললেন মুভ করতে হবে। আমরা উই হ্যাভ টু লার্ন হাউ টু লিভ উইথ করোনা। এবং আমাদের যে যেখানে আছে, দোকানদার বলেন, রেস্টুরেন্ট বলেন, তারপরে আমাদের ছোট ব্যবসায়ী বলেন, বড় ব্যবসায়ী বলেন, সরকারের উপরে সব দায়িত্ব দিলে হবে না। আমি তো মনে করি যে বাংলাদেশ একটা ছোট দেশ, এই দেশে আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে কাজটা করেছেন, এই তার সরকার, পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ নাই এই এত ডেন্সিটি পপুলেশনে, এত দারিদ্র সীমার নিচে অনেক লোক নেমে গেছে, সেই জায়গায় একটা লোকও কিন্তু বাংলাদেশে না খেয়ে মারা যায় নাই। সুতরাং
গভর্নমেন্টের দিক থেকে কিন্তু প্রোঅ্যাক্টিভলি অনেক কাজ করা হয়েছে, বাট আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যে বিল্ডিং এ থাকি, যে প্রতিষ্ঠানে কাজ করি অথবা পরিচালনা করি, যে কোম্পানি যে অর্গানাইজেশনের মালিক, সেই জায়গায় গুড গভর্নেন্স, এই যে হেলথের যে সেফটি, এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমার অফিসে এই মুহূর্তে 3 জন করোনা আক্রান্ত। আমি কিন্তু করোনা থেকে নেগেটিভ হওয়ার 21 দিন পরেই বের হয়ে গেছি এবং আমি নিয়মিত অফিসে আসি 9টা থেকে 6টা পর্যন্ত। অবশ্য ব্যবসা নাই, ব্যবসা জিরো, সারাদিনই কমিউনিটি সার্ভিস রটারি কাজই করি। তো এর ভিতরে আমি এসে এই অফিসে ঢুকেই বলেছি যে প্রথম 200 মাস্ক কিনে ঢুকেছি প্রথম অফিসে, এবং আইন করে দিচ্ছি যে মাস্ক ছাড়া দেখলেই, প্রতিবার দেখান, মাস্ক ছাড়া দেখালেই 100 টাকা জরিমানা। দ্বিতীয়ত হচ্ছে যে অফিসে মাস্ক ছাড়া ঢুকতে পারবে না, আর অফিসে মাস্ক ছাড়া অবস্থান করতে পারবে না, এবং কাস্টমার প্রিমিসেসে গেলে মাস্ক ছাড়া যেতে পারবে না। এগুলো তো ধরেন আপনার একটা নিজস্ব অফিস বলে আপনি সেই নিয়মটা মানতে পারছেন, কিন্তু সামগ্রিকভাবে আমাদেরকে নিজেদেরকে সেই উদ্যোগটা নিতে হবে প্রত্যেকটা লোককে। ইফ উই ওয়ান্ট টু লার্ন লিভ উইথ করোনা, আমরা যদি সবকিছু সরকারের উপরে চাপাই দেই, অন্য আরেকজন করে দিবে, তাহলে আমরা সিটিজেন হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের শিক্ষানীতি প্রশ্নটা নিয়ে আসতে চাই। আমাদের শিক্ষানীতি কিন্তু যে আছে, আমাদের দীর্ঘদিন তো ছিল না, নুরুল ইসলাম নাহিদের সময় অ্যাটলিস্ট একটা শিক্ষানীতি হয়েছে। আমাদের শিক্ষানীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা হলো যে পাশ করে একটা চাকরি দেবো, এটা প্রত্যেকটা ছাত্রের অবজেক্টিভ। আমাদের শিক্ষা সিস্টেম, আমাদের সাবজেক্ট, শিক্ষানীতি করার সময় আমার মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আমি পরবর্তীতে বলেছিলাম যে আপনি যখন মিটিং করলেন, সমস্ত ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদ সকলের সাথে, পণ্ডিত ব্যক্তিদের সাথে করেছেন, একজন হিউম্যান রিসোর্স স্পেশালিস্টকে তো ডাকেন নাই, একজন এমপ্লয়ারকে তো ডাকেন নাই, যে যারা বের হবে পাশ করে তার কাস্টমার কারা, তার কাস্টমার হচ্ছে এন্টারপ্রেনিয়ার, তাদের কি প্রয়োজন, তাদের কি স্কিল দরকার, তাদের কি দক্ষতা দরকার, সেটা কিন্তু আপনারা ডাকেন নাই। যার ফলে আমাদের শিক্ষানীতি শিখাইছে আমরা পাশ করে চাকরি করব, পাশ করে সে এন্টারপ্রেনিয়ার হবে, পাশ করে সে কিন্তু ম্যানুফ্যাকচারার হবে, ছোট ক্ষুদ্র ব্যবসা শুরু করবে, সেটা কিন্তু শিখায় নাই। এখন দেখেন আজকেই আপনার এই টক শো শুরু হওয়ার এই 10 মিনিট পরে আমাকে একজন ইভেন্ট ম্যানেজমেন্ট, সে সাউন্ড সিস্টেম ভাড়া দেয়। সাউন্ড সিস্টেম কিন্তু অনেক বড় ব্যবসা, কমপক্ষে 1 কোটি টাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে। সেই লোকটা আমার কাছ থেকে সাহায্য নিতে হয়েছে তাকে। এখন সে আমাকে ফোন করলো যে একটা সুখবর আছে ভাই, আপনি তো সাহায্য করেছিলেন, আর অনেকেই করেছে, আমি কিছু মূলধন জোগাড় করেছি। এখন সেনা কল্যাণ সংস্থা তার আটা, ময়দা, তারপরে পোলার চাল আর তেল, ওইটা দেওয়ার জন্য আমাকে একটা সুযোগ করে দিছে। এটা এখন আমি অনলাইনে ডোর টু ডোর ডেলিভারি করি। আপনি যদি এই স্ট্যাটিস্টিক্স নেন, দেখবেন বাংলাদেশে অনলাইনের ব্যবসা ছিল 200-300 এরকম ক্ষুদ্র ব্যবসায়ী, এখন অনলাইনের ব্যবসা কিন্তু 5-6 হাজার হয়ে গেছে। সেটা হচ্ছে, কিন্তু সেটা কতটা লাভ করতে পারছে সেটা একটা ব্যাপার। আমি আসবো, আমি একটু লুৎফর রহমান নির্ঝরের দৃষ্টি আকর্ষণ করছি। নির্ঝর, আপনি যে কথাগুলো বলছিলেন, আজকের খবর হলো যে এই যে প্রযুক্তির কথা বলছিলেন, প্রযুক্তি জ্ঞান বলছিলেন, প্রযুক্তি উদ্যোক্তা হওয়ার কথা বলছিলেন, চাকরি না খুঁজে, কিন্তু সেখানেও তো দেখা যাচ্ছে যে যারা দক্ষ তারা কিছু করতে পারছে না। আজকের খবর হলো যে বিপিও খাতে 60% ব্যবসা কমে গেছে। তাহলে এখানেই বা আলোর রেখাটা কোথায়? আসলে আমাদের দেশে আমরা প্রযুক্তি নির্ভর যে কাজগুলো করি, আসলে এখানে সেই অর্থে পুরো দেশে বা সবগুলো সেক্টরে আমরা যে প্রযুক্তির সবচেয়ে বড় যে ব্যাপারটা অটোমেশন আসলে পুরোপুরি যায় নাই। কেবলই যখন যাওয়া শুরু করছে, দেখবেন যত বেশি অটোমেশন হতে থাকবে, মানুষজনকে রিপ্লেস করে ফেলবে টেকনোলজি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই টেকনোলজি যদি রিপ্লেস করে ফেলে, আপনি প্রথম প্রশ্নই করতে পারেন তাহলে এই মানুষগুলো কি করবে। একটু আগে আমি বললাম যে আসলে আমি যদি রাইট টেকনোলজি অ্যাচিভ করে ফেলি, টেকনোলজিক্যাল জ্ঞান যদি অ্যাচিভ করে ফেলি, আমি যদি স্কিল গুলো ডেভেলপ করে ফেলতে পারি, আমি আসলে এখানে ব্যবসা করতেই বলেন কিংবা চাকরি করতেই বলেন, আমি এখানে আসলে কোনো ধরনের সমস্যা দেখছি না। এখন মানে আবারও বললাম যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে সব জিনিসপত্র একবারে সামনে চলে আসছে, যে জিনিসটা খুব গ্রাজুয়ালি হওয়ার কথা ছিল। এই বোধগুলো যেগুলো আমাদের খুব আস্তে আস্তে টের পেতাম যে আমাদের মনে স্কিল সেট আমরা অনেক পিছায় গেছি, প্যান্ডেমিকের কারণে হুট করে কি হলো, আপনার 5-6 বছর পরের যে ঘটনা ঘটতে পারতো সেটা হুট করে আপনি সামনে চলে আসছে এখন।
এই কারণে মনে হচ্ছে আমাদের না জানি কি হয়ে গেল, এই ধরনের একদম এই হতাশার যে জায়গাটা, এটা অনেক তীব্র হয়েছে। আমি যেটা বলবো যে যে এই মাত্র বললেন যে লড়াই করে বাঁচার যে কথাটা বললেন, এটা আসলে কথাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আমাদের মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে আমরা যারা নাগরিক আছি, আমরা আসলে রাইট এবং ডিজার্ভ এই শব্দ দুইটা আসলে সবসময় গুলাই ফেলি, যে আমরা কতটা ডিজার্ভ করি আর কোনটা আমার আসলে রাইট। যেমন ধরেই রাখছি যে আমি এই যে শিক্ষার মান নিয়ে বললেন যে আমি কোনো একটা পার্টিকুলার বিষয়ে পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে আমি একটা চাকরি পাবোই, মানে ব্যাপারটা এরকম যে চাকরি পাওয়াটা আমার এক ধরনের মনে মনে আমি রাইট ভাবা শুরু করেছি, চাকরি পাওয়াটা আমার রাইট। কিন্তু ব্যাপারটা হচ্ছে Granted. আমি যখন দেখলাম যে আসলে শিক্ষা ব্যবস্থার যে অবস্থায় আমাদের দাঁড়িয়েছে, স্কিল সেট গুলো যেভাবে তৈরি করে, আমি প্রচুর ইন্টারভিউ করি, আমি ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ হওয়া মানুষ যারা যেসব শিক্ষার্থী আছেন তাদের ইন্টারভিউ করি চাকরির জন্য, এবং এটা খুবই কিন্তু হতাশাজনক একটা ব্যাপার। রাইট স্কিল সেট নাই, তাহলে আমরা কি শেখাচ্ছি কেন? কিছুদিন আগে আমি ওই মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই অন্য একটা ইস্যুতে, যে ৭১-এ দেখবেন যে শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি এখনো, যে আমাদের দেশের কৃতি সন্তানদের এক রাতে মোটামুটি সবাইকে হত্যা করা হয়েছে। তো আমার ধারণা ছিল যে এই প্রক্রিয়াটা হয়তো বা শেষ। তো এই বিএনপির ওই ক্ষমতা সময় যখন পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা হলো যে বাংলাদেশের ইলেকশনে এখনো তারা ইনভেস্ট করছে পার্টিকুলার কোন একটা দলের পিছনে, দেন আমার মাথায় প্রশ্ন আসলে আসলে বিষয়টা থেমে নাই। আমাদের বুদ্ধিভিত্তিক যে সমাজ যেটা আছে, এটাকে ধ্বংস করার প্রক্রিয়াটা আসলে এখনো বন্ধ হয়নি। এটা আমি মনে করি যে এই শিক্ষা ব্যবস্থার বর্তমান যে বেহাল অবস্থা বা যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, শিক্ষার মান আমাদের আমাদের নলেজ বেস যে একটা জাতি হওয়ার কথা ছিল, সেখান থেকে ক্রমান্বয়ে আমরা যে সরে যাচ্ছি, এটা আসলে একটা চলমান, আমি চক্রান্তই বলবো। যে না হলে এই জিনিসটা মানে শিক্ষা যে অবস্থায় দাঁড়িয়েছে, আমরা যদি এই মুহূর্তে যদি শুরু করি ধরেন প্রাইমারি লেভেল থেকে, অ্যানাদার 25 ইয়ার্স এর একটা কষ্ট আমরা যদি একটা লেভেলে আসতে চাই, কারণ আমরা কোথাও কম্পিট করতে পারছি না। তো এই শিক্ষা নিয়ে আমি এই স্কিল নিয়ে এটা একটা বড় আলোচনা এবং আসলে এই শিক্ষার এই না, বিষয়টা খুবই এখানে গুরুত্বপূর্ণ। এখানে রেজা ভাই আমি একটু যোগ করতে চাই, সেটা জি। হলো নিড বেস লেখাপড়া যতদিন না হবে, ভোকেশনাল ততদিন। ট্রেনিং যতদিন না হবে, ততদিন কিন্তু আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো আমাদের লাখ লাখ বিএমএ পাস দিয়ে কিছু হবে না। না, রেজা, না। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কিছু হয় না যে কিছু। কথাটা আমাদের বলা দরকার হচ্ছে, হলো নিড বেস এবং ভোকেশনাল ট্রেনিং। টেকনিক্যাল আপনি বিদেশে এডুকেশন। গেলে পরে যারা আমাদের বাইরে গিয়ে কাজ করে, তারা শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, কেন আমরা তাদেরকে কার্পেন্টার, ওয়েল্ডার, কেন তাদেরকে এইসব ট্রেনিং দিয়ে পাঠাই না? একটা ড্রাইভার তো এখন যেমন এখন সিদ্দিক ভাই কথা আসছে যে করোনার পরে যে ডিমান্ড সেটটা তৈরি হয়েছে সেটা হলো নার্স, কিন্তু আমাদের নার্সিং সার্টিফিকেশন গ্লোবালি অ্যাকসেপ্টেড না। আমাদের হাইজিন প্র্যাকটিস ওই জায়গায় অ্যাক্টিভ কর্মী দরকার। তো এই জায়গাগুলো একটু চিন্তা করা দরকার। কাজল ভাইয়ের কাছে কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে, এই আলোচনা তো আছেই। সেটা হলো আমরা দেখলাম যে এত কিছুর পরও আমাদের মাথাপিছু আয় $155 বেড়েছে, আসলে বাড়ল কার? মাথা পিছু আয় নিয়ে তো একটা কথা আছে। ধরেন আপনার ইনকাম হলো আমার ইনকাম 5 টাকা, আপনার ইনকাম 95 টাকা, মাথা পিছু কিন্তু 50 টাকা হয়ে গেল, বুঝছেন তো? কাজে এইগুলি নিয়ে ডিটেল, এটা অনেক বড় আলোচনার বিষয়। মাথা পিছু আপনার, আমি ইনকাম করি 5 টাকা, আপনি ইনকাম করেন 95 টাকা, দুজনের মাথা পিছু আয় কিন্তু 100 টাকা, সরি 50 টাকা। সেটা অন্য বিষয়। আমি যেটা বলতে চাই যে স্কিল ডেভেলপমেন্টের যে কথাটা বললেন, স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রটা তৈরি করবে কি? আমি তো আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো না। এই ক্ষেত্রটা তো তৈরি করতে হবে সরকারের, মানে নিচের থেকে রাষ্ট্রকে। শিক্ষা পদ্ধতি। এটা একটা বিশাল আলোচনা, পুরা সিদ্দিক ভাই বলে নিড বেসড শিক্ষা। এই বিষয়গুলো কিন্তু অনেকদিন আলোচনা হচ্ছে, কিন্তু কোন শিক্ষানীতি, কোন শিক্ষা মন্ত্রী বা কোন সরকার কিন্তু এই বিষয়গুলি মনোযোগ দেয় না। আপনি যে নার্সের কথাটা বললেন, আপনি দেখেন হাজার হাজার মানে শয়ে শয়ে প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে, পাশ করে এমবিবিএস, এরপর আর কিছু করতে পারছে না, বিদেশেও যেতে পারছেন। কারণ আপনি জানেন ডাক্তারি করতে হলে বিদেশে যেতে হলে একটা উচ্চমানের ডিগ্রি লাগে, বা ওই দেশে গিয়ে এই ডিগ্রিটা নিতে হয়। বাট নার্স, যেটা একটা খুবই একটা উর্বর ক্ষেত্র এবং খুবই প্রয়োজনীয়, আপনি নার্সদের যদি খালি ভাষা জ্ঞানটা ঠিক করতে পারেন, তাদের যে এমপ্লয়মেন্টের যে বিশাল স্কোপটা আছে, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কাজে লাগাই। আমাদের নার্সিং সার্টিফিকেশনটা গ্লোবালি অ্যাকসেপ্টেড না, ওই জায়গায় নেওয়া সম্ভব। না না কাজল ভাই, আমাদের রেজা ভাই, আমাদের লোকাল নার্সই তো, আপনি হসপিটালে গেলে আপনি বুঝতে পারেন যে কি অবস্থার মধ্যে আমরা আছি। কোথাও কোনো নার্সিং সিস্টেম আছে নাকি? যেটা কাজল ভাই প্রথম বলছে যে আমাদের হসপিটালে কেউ যাচ্ছে না, তার মানে এই না যে আমাদের রোগ একদম চলে গেছে, হসপিটালে মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না, বিদায় যাচ্ছে না। আমাদের এখানে নার্সদের ওই ডিভোশনটা আমরা সৃষ্টি করতে পারিনি।
আমি যেটা বলতে চাচ্ছি যে যে সমস্ত ক্ষেত্র, একজন মেডিকেল গ্রাজুয়েটকে ওই মানে নেওয়া কিন্তু অনেক কষ্টকর, অনেক, কিন্তু একজন নার্সকে কিন্তু ওই মানে নেওয়া খুব সহজ। একটা মেডিকেল টেকনোলজিস্টের চাকরি কিন্তু হ্যাঁ, অনেক 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 গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, এগুলোর জন্য কিন্তু সারা বিশ্বে একটা চমৎকার বাজার আছে। সেই বাজারটা তো আমরা দখল করছি না। আসলে হচ্ছে কি, আমরা ফিজিওথেরাপিস্টের বাজার তো বাংলাদেশেই আছে। হ্যাঁ, আমরা Man ডিজিটাল behind the machine is more important than a doctor. ভাই, আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা মনে করি আমরা ডিজিটালাইজড হয়ে গেছি। এই যে আমরা জুমে মিটিং করছি, আমাদের ডিজিটালাইজ হয়ে গেছে। একটা কম্পিউটার থাকলে ডিজিটালাইজ। হ্যাঁ, একটা কম্পিউটার থাকলে আমি ডিজিটাল। কিন্তু এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হওয়া, যে এটা কত ব্যাপক জিনিস, আমরা সেদিকে যাই না। আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, আমরা সব শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, ব্যবসা, সকল ক্ষেত্রে আমরা জানি খুব কুইক একটা কিছু আর্ন করার দিকে নজর। এই কুইক আর্নিং, এটা ব্যক্তি জীবনে বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে এই কুইক আর্নিং এর যে মোটিভটা, এই মোটিভটা কিন্তু আস্তে আস্তে আমাদের পিছিয়ে দিচ্ছে। আমাদের রুটে যেতে হবে, যেটা ওই যে লুৎফর রহমান সাহেব বললেন। আমি আবারও একটু মধ্যবিত্তের আলোচনায় ফিরি সিদ্দিক ভাইয়ের কাছে। অর্থনীতিবিদরা বলছেন, এবং এটা অন্যান্য দেশেও আলোচনা হচ্ছে, যে যারা বিনিয়োগ করেন, যারা বিত্তশালী, তারা যে বিনিয়োগটা করেন সেটা আসলে এই বিনিয়োগটাকে এগিয়ে নিয়ে যায় আসলে মধ্যবিত্তরা, এবং মধ্যবিত্তরা আসলে সক্রিয় ভূমিকাটা রাখে অর্থনীতিটাকে চালু রাখতে। সেই মধ্যবিত্তের অবস্থাটা যদি স্থবির হয়, তাহলে অর্থনীতিতে একটা অনিশ্চয়তা, শঙ্কা তৈরি হয়। তাহলে মধ্যবিত্তের হাতে তো বাড়তি টাকা থাকতে হবে, তাকে সঞ্চয় উৎসাহী করতে হবে, এবং অর্থনীতিকে চালু রাখতে গেলে অর্থনীতির ভাবনায় এই মুহূর্তে আপনার পরামর্শ কি? এক মিনিট রেজা, খালি ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, সকল ক্ষেত্রেই মধ্যবিত্তরা কিন্তু মূল বড় ভূমিকা রাখে। জি, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্তকে ভুলে গেলেও হবে না, কারণ ইন্ডাস্ট্রিতে তো কাজ করে নিম্ন মধ্যবিত্ত। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি না হয় তাহলে চাকরি কোত্থেকে হবে? আপনি অফিস আদালতে, ব্যাংকে বা সরকারি চাকরি কতজন করে? এক সরকারি চাকরি কত আছে টোটাল একটা সেক্টরে, গার্মেন্টস খাতে আপনার, যেখানে সব মিলিয়ে সরকারি চাকরিজীবীর সংখ্যা 16 লাখের মতো। আপনার এক গার্মেন্টসে 44 লক্ষ শ্রমিক কাজ করে, আর টোটাল এক্সপোর্ট খাত ধরলে কত লোক কাজ করে? বিদেশে আমাদের কত লোক কাজ করে? তাইলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ওগুলোকে কিভাবে আমরা তাদেরকে ওই যে ট্রেন করে তারপরে তাদেরকে পাঠানো। আমরা শুধুমাত্র একটা লোক গ্রামের থেকে জমি জমা বিক্রি করে আসলো আর বিদেশে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, মধ্যবিত্তরা তখনই চাকরি পাবে, তখনই এটা সচল হবে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়াই তো এখন থমকে আছে, যেখানে আমাদের দেশে এখনো ইজ অফ ডুইং বিজনেস করতে আমাদের কত সময় লাগে, কতদিন লাগে। আর চায়না থেকে প্রচুর লোক, চায়না কেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন লোক ইনভেস্টমেন্ট উঠিয়ে নিচ্ছে, আমি নাম বলতে চাই না, উঠিয়ে নিচ্ছে। তারা উঠিয়ে নিয়ে কোথায় যাচ্ছে? তারা ইন্দোনেশিয়া যাচ্ছে, ভিয়েতনাম যাচ্ছে, অথচ মেক্সিকো চলে যাচ্ছে। আমেরিকান যত ইনভেস্টর আছে তারা কিন্তু মেক্সিকো চলে যাচ্ছে। সেখানে কি আমাদের থেকে ম্যান পাওয়ার সহজ, বা সেখানে কি খুব পরিবেশ কি, সিকিউরিটি কি আমাদের থেকে বেটার? নিশ্চয়ই না। তারপরেও কিন্তু যাচ্ছে। সেই সুবিধাটা আমাদেরকে দিতে হবে। আমাদের এখানে অনেকগুলো বাধা আছে। আমাদের যদি এনবিআর কে শুধুমাত্র ঠিক করা যায়, এনবিআর বলতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর, এই তিনটে জায়গা যদি ঠিকমতো কাজ করে, তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য অন্ততপক্ষে অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। সেই জায়গাটার মধ্যে তো আমরা নাই। সেই জায়গাটায় যতই আমরা বলে আসি, যেটা বলছেন আপনি বলতেছেন আর্থিক খাতে নীতি সংস্কার প্রয়োজন, নীতি সংস্কার প্রয়োজন এবং অটোমেশন প্রয়োজন। এই জন্য যে আপনার সাথে আমার সাথে দেখা না হইলে তখন আমরা যে ফিজিক্যাল কন্টাক্ট না হলে তো জায়গাটা বন্ধ হবে, তখন সেই জায়গাটা বন্ধ হবে। সেই জন্যই আমরা অটোমেশনের জন্য, আমি 2009-তে আমি ফাইন্যান্স ছিলাম, তখন আমি চিঠি লিখেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে এবং সহ সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিতে যে আমাদের এই সাইডের লোকের প্রয়োজন, আইটি, তারপরে আপনার আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন জায়গায়, কিন্তু কোন জায়গায় কোনোদিন আমরা কোন জায়গায় দেখলাম না করতে। শুধুমাত্র আমাদের আমি 86 সাল থেকে সাংবাদিকতা করি, অর্থনৈতিক দিকে কাজ করি।
ওই 86 সাল থেকে মানে এখনো যারা লেখেন আমার সহকর্মীরা ওয়ান স্টপ সার্ভিস Service, এটাই বলে। এইটা একটা নিয়ম এই জায়গা থেকে আমরা আর বেরোতে পারলাম না। না এটা অবশ্য অন্যভাবে হতো যে ভদ্রলোকের এক কথা, এক জায়গায় আছি আমরা। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ, চারজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যে কথাটা বলছিলাম, মধ্যবিত্তকে একটা সক্রিয় জায়গায় আনতে না পারলে অর্থনীতির অনিশ্চয়তাটা দূর হবে না। মধ্যবিত্তের হাতে খানিকটা টাকা থাকতে হবে, মধ্যবিত্তের হাতে কাজ থাকতে হবে, মধ্যবিত্তের হাতে সঞ্চয় থাকতে হবে। অর্থনীতিতে সেই ভাবনাটা খুবই জরুরি এবং সেই ভাবনা থাকবে বলে নিশ্চয়ই শুরু হবে বলে আমরা আশা করছি। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।